নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে তো শেয়ার মার্কেট একদম বোরিং পারফর্ম করেছে। যদি দেখেন নিফটি মাত্র 1 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে, আর যদি পার্সেন্টেজ হিসাবে দেখি তাহলে 0.0042% বেড়েছে। বিএসসি সেন্সেক্স 0.06% পড়ে বন্ধ হয়েছে, মানে একদম বর্ডারেই বন্ধ হয়েছে। এবং বিভিন্ন ইন্ডাইসেস গুলোও যদি দেখি, নিফটি নেক্সট 50 0.11% বাড়া, তারপর নিফটি ব্যাংক এইটা কিছুটা পড়েছে 0.37% পড়েছে, তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.47% পড়েছে, তারপর মিড ক্যাপ এটাও একদম বর্ডারে বন্ধ হয়েছে। এই মিড ক্যাপ সিলেক্ট 0.07% বেড়ে বন্ধ হয়েছে। তারপর 100, 200, 500 দেখতে পাচ্ছেন একদম পয়েন্টে পয়েন্টে বন্ধ হয়েছে, মানে কোনো জায়গাতেই আজকে সেরকম বড় কোনো তেজি বা বড় কোনো পতন দেখা যায়নি। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো এটা 0.08% পড়েছে, মানে সামান্যই পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.46% পড়েছে। তবে আইটি সেক্টর আজকে ভালো পারফর্ম করেছে। আইটি সেক্টর যদি দেখি প্রায় 1.5%-এর উপরে বেড়েছে। তারপর নিফটি মিডিয়া এটাও ভালো করেছে, 1%-এর উপরে বেড়েছে। আর আজকে ফার্মা সেক্টর গুলো ভালো পারফর্ম করেছে। এই নিফটি ফার্মা 0.56% বেড়েছে। আর এই যে ফার্মা সেক্টর বেড়েছে এরও পেছনে কিছু কারণ রয়েছে। তবে আজকে ফাইন্যান্সিয়াল সেক্টরের কোম্পানিগুলো যেমন এই পিএসইউ ব্যাংক, তারপর প্রাইভেট ব্যাংক এইগুলো কিছুটা পড়েছে। দেখুন শেয়ার মার্কেট যে গত দুদিনে বেড়েছিল, এর পেছনে আরবিআই এর রেট কাট এবং সিআরআর রেট যে কমিয়েছে সেটা কাজ করছিল। আর সেই কারণে মার্কেট যতটা তেজি দেখাতে পারতো ততটা কিন্তু এই 2-3 দিনে দেখিয়েই দিয়েছে। তো তারপরে আজকে এই কিছুটা পতন আশা করাই যাচ্ছিল। এছাড়াও যদি আমেরিকান মার্কেটের দিক থেকে দেখি, ডাউ জোন্স এটা আগের দিনে দেখুন মাত্র 1 পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে, মানে আমেরিকান মার্কেটের তরফ থেকেও সেরকম কোনো মুভমেন্ট দেখা যায়নি। আর যদি টেকনিক্যাল দিক থেকে দেখি তাহলে নিফটির এই 25,100 লেভেলটা খুব গুরুত্বপূর্ণ লেভেল হয়ে দাঁড়াবে। ওপর দিকে যদি আরো 100 পয়েন্ট বেড়ে 25,200 লেভেলকে ভাঙতে পারে তাহলে ওপর দিকে আরো 150 থেকে 200 পয়েন্টের মুভ দিতে পারে। আর এই 25,100 লেভেলকে ভেঙে নিচের দিকে যদি 25,000 লেভেলকে ভেঙে ফেলে তাহলে প্রায় 24,800 পর্যন্ত যেতে পারে। এরপরে নিফটির কোম্পানিগুলো যদি দেখি, 25টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 25টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে, মানে 1:1 অনুপাতে পতন এবং উত্থান দেখা গেছে। আর এরই কারণে নিফটিতে সেরকম কোনো মুভমেন্ট লক্ষ্য করা যায়নি। এবং টোটাল যদি দেখি, এনএসসি তে 2,991 খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে 1,607 খানা স্টক আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 1,301 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। আজকে নিফটির মধ্যে গ্রাসিম ইন্ডাস্ট্রি এইটা 3.66% বেড়েছে, তারপর টেক মাহিন্দ্রা 2%-এর উপরে বেড়েছে, ডক্টর রেড্ডি ল্যাব 2%-এর উপরে বেড়েছে, তারপর টাটা মোটরস এটাও 2%-এর উপরে বেড়েছে এবং আদানি এন্টারপ্রাইজ 1.39% বেড়েছে। এবং যে কোম্পানিগুলো পড়েছে সেগুলো যদি দেখি, এই টাটা গ্রুপের কোম্পানি টেন্ট লিমিটেড 1.5%-এর উপরে পড়েছে, তারপর মারুতি 1.31% পড়ে গেছে, তারপর বাজাজ ফাইন্যান্স এটা 1.22% পড়া, তারপর টাটা স্টিল এটা 1.06% পড়া, তারপর বাজাজ ফিনসার্ভ এটা 0.99% পড়া। আর আজকে মার্কেটে এই এডিএজি গ্রুপের যে কোম্পানিগুলো, মানে অনিল আম্বানি রিলায়েন্সের যে কোম্পানিগুলো, সেইগুলো সকলের ফোকাসে ছিল। যদি দেখি রিলায়েন্স পাওয়ার আজকের দিনে 11.25% বেড়ে বন্ধ হয়েছে, তারপরে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটাও 2.73% বেড়ে বন্ধ হয়েছে, তারপর রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এইটা আজকের দিনে 5%-এর আপার সার্কিট লাগিয়ে বন্ধ হয়েছে। এই রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এইটা বিগত কয়েকদিন ধরেই আপার সার্কিটে চলছে। দেখতে পাচ্ছেন 22 মের পর থেকে প্রতিদিনই আপার সার্কিট লাগিয়ে চলছে। আর মজাদার ব্যাপার যদি দেখেন, আজকের দিনেই এই এডিএজি গ্রুপের কোম্পানিগুলো সব অল টাইম হাই লাগিয়েছে। এইখানে যদি রিলায়েন্স পাওয়ারের দেখি, এইখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই 72 টাকা 23 পয়সা এবং 52 উইকের যে হাই সেটাও 72 টাকা 23 পয়সা। এরপরে যদি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার দেখি, এরও আজকের দিনের হাই দেখুন 409.85 টাকা এবং 52 উইকের হাই 409.85 টাকা। আর রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই 7.06 এবং 52 উইকের হাই সেটাও 7.06। আর এই এডিএজি গ্রুপের যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে তার পেছনে কিছু কারণ অবশ্যই আছে। যদি দেখেন রিলায়েন্স পাওয়ার, এদের যে একটা সাবসিডিয়ারি রয়েছে এই এনইউ সানটেক, এরাই এসিসিআই এর সঙ্গে 25 বছরের একটা এগ্রিমেন্ট সাইন করেছে এবং যেই প্রজেক্টের মূল্য প্রায় 10,000 কোটি টাকা। এবং এই প্রজেক্টে এই অনিল আম্বানির রিলায়েন্স এনইউ সানটেক এরা এশিয়ার বৃহত্তম ইন্টিগ্রেটেড সোলার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করবে। আর এই যে প্রজেক্ট সেটা 24 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনিল আম্বানি গ্রুপের কোম্পানিগুলো মোটামুটি আবার অর্ডার পেতে শুরু করেছে। এছাড়াও যদি দেখি, বিভিন্ন কোর্ট থেকেও এদের পক্ষে রায়
আসছে। এইখানে যদি দেখি এই যে এনসিএলটি রয়েছে, এরাই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এই কোম্পানিটার উপর একটা যে ইনসলভেন্সি কেস চলছিল সেটার উপর স্টে অর্ডার বসিয়ে দিয়েছে, যেটা এই রিলায়েন্স গ্রুপের কোম্পানির জন্য ভালো। এবং এই কোম্পানি বাজারে কিছু লেন্ডারের কাছে যে ধার করেছিল সেগুলো আস্তে আস্তে মেটাতে শুরু করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ধুরসা সোলার পাওয়ার এদের কাছ থেকে প্রায় 88 কোটি টাকার একটা ধার নিয়েছিল প্রজেক্টের জন্য, এবং সেটা সুদ সমেত প্রায় 92.68 কোটি পুরোপুরি ভাবে মিটিয়ে দিয়েছে। মানে আস্তে আস্তে কোম্পানিগুলো ডেট ফ্রি হওয়ার চেষ্টা করছে। এবং কোম্পানির যদি ফাইন্যান্সিয়ালও দেখি, এই অনিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্স, এদের ফাইন্যান্সিয়ালও আস্তে আস্তে উন্নত হচ্ছে। যদি রিলায়েন্স পাওয়ারেরই দেখি, দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপাসিটি এখন বাড়তে বাড়তে প্রায় 30,000 কোটির কাছাকাছি চলে গেছে। এরপরে যদি কোয়ার্টারলি প্রফিট দেখি, দেখুন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট সেটা মাইনাসে ছিল, মানে কোম্পানি লসে চলছিল, -398 কোটির লস পোস্ট করেছিল। আর এর আগের কোয়ার্টারে মানে ডিসেম্বর 2024 এই কোয়ার্টারে দেখুন 42 কোটির প্রফিট করেছিল। আর এই মার্চ কোয়ার্টারে কত করেছে, 126 কোটির প্রফিট দেখিয়েছে। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোতেই ভালো জাম দেখিয়েছে। এরপর যদি ফাইন্যান্সিয়াল ইয়ারেরও প্রফিট দেখেন, এই মার্চ 2024 মানে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির লস ছিল 2068 কোটি। আর সেইটা থেকেই কোম্পানি দেখুন এই মার্চ 2025-এ প্রফিটে চলে এসেছে, প্রায় 3000 কোটির কাছাকাছি প্রফিট দেখিয়েছে। এছাড়াও কোম্পানির ডেপ্ট বা ধার যদি দেখি, সেটাও কিন্তু আস্তে আস্তে কমেছে। এইখানে দেখুন মার্চ 2018 এই সময় করে প্রায় 31,697 কোটির ধার ছিল, যেটা আস্তে আস্তে কমিয়ে কমিয়ে এই মার্চ 2025-এ 15,153 কোটির ধারে নিয়ে চলে এসেছে। এছাড়াও কোম্পানির যদি রিজার্ভ দেখি, এইখানে দেখুন 2022-এ 8,364 কোটি রিজার্ভ ছিল, তারপরে 7,860 কোটি, তারপরে 7,597 কোটি। আর কোম্পানির রিজার্ভ এই মার্চ 2025-এ কত বেড়েছে দেখুন, 12,320 কোটি পর্যন্ত রিজার্ভ করে ফেলেছে। আর দেখতেই পাচ্ছেন অনিল আম্বানি গ্রুপের এই কোম্পানিগুলো আস্তে আস্তে অর্ডার পেতেও শুরু করেছে, কোর্ট থেকেও এদের পক্ষেই রায় আসছে, এবং এদের যে ফাইন্যান্সিয়াল সেগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করছে। এরপরে আজকে বাজারে রতন ইন্ডিয়া গ্রুপের দুটো কোম্পানি সবারই ফোকাসে ছিল। যদি দেখেন এই রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ আজকে প্রায় 18.15% কাছে বেড়েছে, এবং এক সময় তো প্রায় 20%-এর আপার সার্কিটও লাগিয়েছিল। তারপরে যদি দেখেন এই রতন ইন্ডিয়া পাওয়ার, এটাও 19.83% বেড়ে বন্ধ হয়েছে। এটাও দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধের কিছু আগে আপার সার্কিট লাগিয়ে দিয়েছিল। দেখুন সেরকম কোনো বিশেষ খবর নেই এই রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ এবং রতন ইন্ডিয়া পাওয়ার বাড়ার পেছনে। তবে যদি দেখেন কিছু কিছু ব্রোকার এই রতন ইন্ডিয়া পাওয়ার এটাকে টার্গেট দিয়েছিল 14 পর্যন্ত যেতে পারে, আর আজকের দিনেই দেখতে পাচ্ছেন সেই টার্গেটটা পূরণ করে আরো উপরে চলে গেছে। তো এই যে দুটো কোম্পানি হঠাৎ করে বেড়ে গেছে, সেই কারণের জন্যই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে এক্সচেঞ্জ গুলো রয়েছে এই বিএসসি, তারা কিন্তু এই রতন ইন্ডিয়া গ্রুপের যে কোম্পানি রতন ইন্ডিয়া পাওয়ার এদের কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছে। মানে কোনো কোম্পানি বাজারে হঠাৎ করে যদি অনেকটা করে বেড়ে যায় বা অনেকটা করে পড়ে যায়, তখন কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ গুলো সেই কোম্পানিগুলোর কাছে তাদের সেই পারফরমেন্সের কারণ জিজ্ঞাসা করে। আর এই গ্রুপেও সেটা করেছে, এবং তারপরে এই রতন ইন্ডিয়া গ্রুপ এদের তরফ থেকে রিপ্লাই চলে এসেছে। যদি রিপ্লাইটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি বলেছে ইজ নট অ্যাওয়ার অফ এনি রিজন, মানে এই যে বেড়েছে এর কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না। কোম্পানি শুধুমাত্র এটাই বলেছে এদের যে ট্রেডিং ভলিউম সেটা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, আর বলতে চাইছে এই যে প্রাইসে এত বৃদ্ধি পেয়েছে সেটা পুরোপুরি ভাবে মার্কেটের কারণে, মানে মার্কেটের ভালো পারফর্মের কারণে বেড়েছে, এই পিওরলি মার্কেট ড্রিভেন। এবং কোম্পানি এটাও বলে দিয়েছে কোম্পানি হ্যাজ নো কন্ট্রোল ওভার ট্রেডিং অ্যাক্টিভিটি, মানে এই যে আজকে শেয়ার প্রাইস এত বেড়েছে এর পেছনে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোম্পানির কোনো হাত নেই। তো এরকম ছোটখাটো কোম্পানিতে এরকম ব্যাপার মাঝে মাঝে হয়েই থাকে। এরপরে যদি দেখি জিন্দাল স লিমিটেড প্রায় 7%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানি সৌদি আরবিয়া এবং ইউএইতে নতুন করে ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করেছে। এখানে দেখুন ক্যাপেক্স প্ল্যান, এবং যেই ক্যাপেক্স এর মূল্য হতে পারে $105 মিলিয়ন, মানে বুঝতেই পাচ্ছেন বিরাট বড় একটা অ্যামাউন্ট। সেই কারণের জন্যই স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে ডাটা প্যাটার্নস লিমিটেড আজকের দিনে 5%-এর উপরে বেড়েছে। তো গতকালে সমগ্র মার্কেট ভালো পারফর্ম করলেও এই স্টকটা সেরকম ভালো পারফর্ম করতে পারেনি, তো সেটাই আজকে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে যদি দেখি গ্রাসিম ইন্ডাস্ট্রি লিমিটেড 3.66% বেড়েছে। মর্গান স্ট্যানলি এই যে ব্রোকারটা রয়েছে, এরাই গ্রাসিম ইন্ডাস্ট্রি এই স্টকটাকে বাই রেটিং দিয়েছে এবং 34% আপসাইডের টার্গেট দিয়েছে। কারণ হিসেবে এই মর্গান স্ট্যানলি এরা বলেছে কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা স্ট্রং রয়েছে, এবং কোম্পানির যে পেন্ট বিজনেস সেটাও ভালো পারফর্ম করছে, এবং আল্ট্রাটেক সিমেন্ট সেটাও ভালো পারফর্ম করছে। এরপরে অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ এটা 2.77% বেড়েছে। তো এর পেছনে একটা ছোট কারণ আছে। কারণ হিসেবে যদি দেখি, এইখানে দেখুন এই জি এন্টারটেনমেন্ট একটা প্যাক্ট সাইন করেছে এই কন্টেন্ট স্টার্টআপ বুলেটের সঙ্গে। এরা দুজনে মিলে একটা মাইক্রোডামা অ্যাপ লঞ্চ করতে চলেছে, আর এই অ্যাপে শর্ট ফরম্যাট এন্টারটেনমেন্ট দেখানো হবে। মানে ইউটিউব ফেসবুকে যেরকম শর্টস দেখানো হয়, এরা সেরকমই একটা
অ্যাপ লঞ্চ করতে চলেছে, যার মাধ্যমে বিভিন্ন শর্টস দেখানো হবে। এরপরে প্রিমিয়ার এনার্জিস লিমিটেড আজকের দিনে 1.94% বেড়েছে। এই স্টকটাকে যদি দেখি, একটা ব্লক ডিল হয়েছে, কোম্পানির 2629 কোটি মূল্যের শেয়ার হাত বদল হয়েছে এবং যেই প্রাইসে হয়েছে সেটা হচ্ছে 1052 পার শেয়ার। আর কারা এই শেয়ার বিক্রি করেছে এবং কারা কিনেছে সেই তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি। এরপরে যদি দেখি মনপ্পুরম ফাইন্যান্স, এই আইসিআইসিআই সিকিউরিটি, এরা টার্গেট দিয়েছিল এই স্টকটা 260 পর্যন্ত যেতে পারে। আর স্টকটার প্রাইস যদি দেখেন, এই 260 পেরিয়ে গেছে এবং 265 পর্যন্ত গেছে। তো এরপরে কোনো ব্রোকার এই স্টকটার প্রতি কিরকম টার্গেট দেয় সেটা নজরে থাকবে। এরপরে ইন্ডিয়ান ব্যাংক আজকে 3.50% পড়েছে। দেখুন এই যে পড়েছে, এর পেছনে সেরকম কিন্তু কোনো কারণ নেই। আর এই যে 22.80 টাকা পড়েছে, এর মধ্যে যদি দেখেন আজকেই কোম্পানির ডিভিডেন্ডের এক্স ডেট ছিল, আর এই ডিভিডেন্ডের প্রাইস 16 টাকা 25 পয়সা। মানে এই 22 টাকা যে পড়েছে তার মধ্যে 16 টাকা 25 পয়সা এই ডিভিডেন্ডের কারণেই পড়েছে। এরপরে জেএম ফাইন্যান্সিয়াল লিমিটেড আজকের দিনে 2.5%-এর কাছাকাছি পড়েছে। তো ঠিক আছে, এক মাসে যদি দেখেন, এক মাসে প্রায় 42.86% বেড়ে গেছে। আর এই এক মাসে কোনোদিনই কিন্তু সেরকম ডাউনফল দেখায়নি, প্রতিদিনই বেড়েছে। সেই কারণেই কিছু প্রফিট বুকিং শুরু হয়েছে। এরপরে জেপি পাওয়ার ভেঞ্চার আজকের দিনে 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড, এটা 3%-এর উপরে পড়েছে। তারপর আরবিএল ব্যাংক, এটাও 4%-এর কাছাকাছি পড়েছে। তারপর জানা স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড, এটা 0.16% বেড়েছে। আর শুরুর দিকে যদি দেখেন একটা বড় গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল। তো কি কারণে গতকাল কিন্তু এই ব্যাংকটা নিয়ে পুরোপুরি কভার করেছিলাম যে কি কারণে ব্যাংকটা বাড়তে পারে। আর খবরটা দেখতে পাচ্ছেন, এই জানা স্মল ফাইন্যান্স ব্যাংক, এরা আরবিআই এর কাছে ইউনিভার্সাল ব্যাংক হওয়ার জন্য আবেদন করেছে। নামেই দেখুন এই যে ব্যাংকটা, সেটা এই মুহূর্তে আছে স্মল ফাইন্যান্স ব্যাংক। আর এই কোম্পানিটা এসবিআই এর কাছে যে অ্যাপ্লাই করেছে, সেটার অ্যাপ্রুভাল পেয়ে গেলে এরা বাকি সাধারণ যে ব্যাংকগুলো রয়েছে, এই এসবিআই, কোটাক, এইচডিএফসি, এদের মতোই নর্মাল ব্যাংক হয়ে যাবে। আর তখন এই জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে কি সুবিধা হবে, দেখুন এই যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো, এদের যে সেভিংস অ্যাকাউন্ট, এর ইন্টারেস্ট অনেক বেশি দিতে হয়। আর সেখানেই সাধারণ যে ব্যাংকগুলো, তাদের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট অনেক কম হয়। মানে এই যে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক, এদের কাছে আপনি যদি ব্যাংকের খাতা খোলেন, তাহলে অন্যান্য ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট পাবেন। আর সেই কারণেই কি হচ্ছিল, এদের যে প্রফিট মার্জিন সেটা অনেকটাই কমে যাচ্ছিল। আর এই ব্যাংকটা যদি আরবিআই এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে যায়, তাহলে এদের এই পাবলিককে ইন্টারেস্ট রেট অনেক কম দিতে হবে এবং তার ফলে এদের প্রফিটও অনেক বাড়বে। আর এই নামের মধ্যে স্মল ফাইন্যান্স ব্যাংক এইটা থাকায় অনেক গ্রাহকই কিন্তু এই ব্যাংকগুলোর কাছে তাদের অ্যাকাউন্ট খুলতে চায় না। মানে দুদিক থেকেই এই জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের সুবিধা হবে যদি এরা আরবিআই এর তরফ থেকে এই অ্যাপ্রুভাল পেয়ে যায়। এরপরে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স লিমিটেড আজকের দিনে 0.30% পড়েছে। তো ঠিক আছে, এরকম মাঝে মাঝে পড়তেই থাকে। তবে যদি দেখেন কোম্পানির যে টোল রেভিনিউ, সেটা ইয়ার অন ইয়ার 9% বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়েছে 581 কোটি টাকা। এরপরে আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে প্রায় 6.5%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানিটা যদি দেখেন 893 কোটি মূল্যের একটা নতুন অর্ডার পেয়েছে। এই কোম্পানিটা ওড়িশায় জেটি ডেভেলপমেন্ট করবে। এরপরে ক্যাবরি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেড আজকের দিনে 2.24% পড়েছে। তো কেন পড়েছে, কোম্পানিটা একটা কিউআইপি আনতে চলেছে এবং তার যে ফ্লোর প্রাইস, সেটা এর বর্তমান প্রাইসের অনেক নিচে রাখা হয়েছে। যদি দেখেন এদের যে ফ্লোর প্রাইস, সেটা সেট করা হয়েছে 153.93 পার শেয়ার। মানে বুঝতেই পাচ্ছেন কারেন্ট প্রাইস থেকে অনেকটা নিচে রয়েছে। তো সেই কারণের জন্য স্টকটা কিছু কারেকশন হয়েছে। এরপরে যদি দেখি ফার্মা সেক্টরের কোম্পানিগুলো, এরা কিছু ভালো আপডেট দিয়েছে। আর কি সেই আপডেট, কোম্পানিগুলো হাইয়েস্ট গ্রোথ রেট রিপোর্ট করেছে। কোম্পানি ওয়াইজ যদি দেখি, ডক্টর রেড্ডি ল্যাব এই মে মাসে 11.2% ইয়ার অন ইয়ার গ্রোথ রিপোর্ট করেছে। তারপর সান ফার্মা 11.2% গ্রোথ রিপোর্ট করেছে। টোরেন ফার্মা এটাও 10.8% গ্রোথ রিপোর্ট করেছে এবং ইপকা ল্যাব এটা 10%-এর কাছাকাছি গ্রোথ রিপোর্ট করেছে। এরপরে একটি ছোট সাইজের কোম্পানি জস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকে 0.70% বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটা একটা ছোট সাইজের অর্ডার পেয়েছে। যদি দেখেন এই কোম্পানিটা 36 কোটির একটি অর্ডার পেয়েছে। এরপরে এনবিসিসি লিমিটেড 3%-এর কাছাকাছি পড়েছে। তবে এই কোম্পানিটাও কিছু ভালো অর্ডার পেয়েছে। এই এনবিসিসি কোম্পানিটা হিমাচল প্রদেশের তরফ থেকে কিছু অর্ডার পেয়েছে এবং যেই অর্ডারের মূল্য 50.54 কোটি টাকা। এরপরে যদি দেখেন ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের কিছু কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে, যেমন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড 1.24% বেড়েছে। তারপর হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড 2%-এর ওপরে বেড়েছে এবং ভারত ডাইনামিক্স লিমিটেড এটা 0.94% বেড়েছে। তো এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো বাড়ার কি কারণ রয়েছে, কারণ হিসেবে যদি দেখেন রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে ইন্ডিয়ান আর্মি প্রায় 30,000 কোটি টাকার বুস্ট পেতে চলেছে এই কিউআরএসএম এই প্রজেক্টের জন্য। মানে এই যে সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম হয়, সেইগুলো ডেভেলপমেন্ট করার জন্যই 30,000 কোটি টাকার একটা নতুন অর্ডার এই ইন্ডিয়ান
ইন্ডিয়ান আর্মি পেতে পারে। সেই কারণের জন্যই যে কোম্পানিগুলো এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমে কাজ করে থাকে সেই কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।